মাহফুজ ভাই যে কথাগুলো আসলে বলছিলেন, প্রথমত উনি মারদিয়া মমতাজ আপার একটা উদাহরণ এখানে টানলেন। দেখেন, জামাত এমন একটা রাজনৈতিক দল, আমার ভাবতেই খুব কষ্ট লাগে, এত এত সংস্কারের আলোচনা তাদের মুখে, অথচ জুলাই জাতীয় সনদে যেটি উল্লেখ করা আছে, ঐক্যমত কমিশনে যে আলোচনা হয়েছে, একজন নারীকে আপনারা কেন প্রার্থী করলেন না? আপনারা নাকি নারীর ক্ষমতায়ন চান, নারীদেরকে ট্রফি হিসেবে আপনারা সংসদে বসিয়েছেন। এটা কেমন মানে কি? কথা তো আমার না, এইটা আমাদের মারদিয়া মমতাজ আপার কথা। জামাত ইসলাম চাইলে এরকম অসংখ্য ট্রফি দিতে পারত, দেয়নি। অথচ পরবর্তীতে সংরক্ষিত নারী আসনে জামাতের নারী ট্রফিদেরকে এমপি হিসেবে বসিয়েছে। তো আমি জানি না আসলে তারা কি আসলে এইভাবে ফাও ফাও এমপি চায়, নাকি মানে জনগণের ভোটে নারীদেরকে সংসদে নিতে চায়। যেটা বাংলাদেশের বিদ্যমান সিস্টেম আছে, এটাকে আমি ডিনাই করছি না, কিন্তু এই যে সরাসরি নমিনেশন পেয়ে নির্বাচিত হয়ে আসা, এই সংস্কার কোথায় আপনার? আপনি তো সংস্কারের নামে পুরো ভাওতাবাজি করেছেন। মূলত সংস্কারের নামে জামাত এবং এনসিপি অন্তর্বর্তীকালীন সরকারকে 5 বছর ক্ষমতায় রেখে লুটে পুটে খেতে চেয়েছিল এবং দলকে শক্তিশালী করতে চেয়েছিল। এনসিপি আর গণ অভ্যুত্থান এক নয়। দেখেন, আমাদের ফরিদ ভাই যেটি বলছিলেন যে গণ অভ্যুত্থান আর অন্তর্বর্তীকালীন সরকার দুইটা এক জিনিস, তাই তো? এটাই বোঝাতে চাচ্ছিলেন যে আপনি যে সময় অন্তর্বর্তীকালীন সরকারকে ভিলিফাই করেন, এক্ষেত্রে আপনি গণ অভ্যুত্থানকে ভিলিফাই করতে পারেন। ভিলিফাই করে সংস্কারের নামে ভিলিফাই করে। অ্যাকচুয়ালি গণ অভ্যুত্থান আর অন্তর্বর্তীকালীন সরকার ভিন্ন জিনিস। সরকারের এজেন্ডা না, সংস্কার গণ অভ্যুত্থানের এজেন্ডা। সংস্কারকে আপনি অন্তর্বর্তীর গাড়ি দিয়ে যখন ভিলিফাই করার চেষ্টা করবেন, আপনি গণ অভ্যুত্থানকে ভিলিফাই করবেন। আচ্ছা, দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনি অন্তর্বর্তী সরকারকে ধুয়ে ফেলেন। তিনি আদম ব্যবসার লাইসেন্স দিলেন। শুনেন, কত বড় সংস্কার উনি করলেন। উনি আদম ব্যবসার লাইসেন্স নিলেন, উনি ট্যাক্স মওকুফ করালেন, ওনার প্রতিষ্ঠানকে বিভিন্ন সুবিধা দিলেন। এইটা হলো বড় সংস্কার আমাদের ফরিদ ভাইয়ের কাছে। নো, আমার কাছে এটা বড় সংস্কার না। আমি এগুলো নিয়ে আমি কথা বলছি না। তাহলে আপনি কিভাবে বলেন যে আমি এগুলো নিয়ে কথা বলছি না? আমি বলছি সংস্কারের প্রস্তাবের কথা। সংস্কারের প্রস্তাব কোথা থেকে এসেছে সেটা নিয়ে আপনি আসেন। না, আপনি বলেন। সংস্কারের প্রস্তাব আপনাকে মানতে হবে। 31 দফা দিয়েছিল সরকার। আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, আপনিও ছিলেন সেই আন্দোলনে। 31 দফা আমি তো স্বীকার যাচ্ছি, এটা আন্দাজে আসেনি। আমরা একটু শুনি উবার কথা। ওনাকে আমি অ্যালাউ করছি না, যেখানে মনে হয় কাউন্টার করব উনি করতে পারেন। আমি এটাকে খুব খারাপ ভাবে নিই না, কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হইতে পারে। আমি ওনাকে এই সুযোগ সবাইকে আমি দিই, আমার এটাকে আমি খুব খারাপ ভাবে নিই না। তো যে কথা বলছিলাম, শোনেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাজারো সমালোচনা আছে, তাদের উপদেষ্টারা যে সুবিধাবাদী ছিল সেটা আমরা সেই সময় বলেছি। বরং যাদেরকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, ফরিদুল্লাহ বলছিলেন যে সেই সংস্কারের যে কমিশন ছিল সেই আলোচনায় তো আপনারা গিয়েছেন, তো সেখানে কি বলেছেন? কিচ্ছু করার ছিল না। বলেছেন কিনা কিছু হোক বা না হোক সেটা পরের ব্যাপার। আমি স্বয়ং নিজে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি অসংখ্য কথা বলেছি। জি, তার একটাই আচরণ ছিল, এনসিপি ছাড়া কারোর কথা শোনা যাবে না। মানে তিনি চাচ্ছিলেন যে এনসিপি ক্ষমতায় আসুক এবং জামাত তার পার্ট হোক আর বিএনপি নাই হয়ে যাক, যেমনি ভাবে আওয়ামী লীগ নাই হয়ে গেছে। এইটা কি রকম সংস্কার আমরা শুনি নাই? ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে গিয়ে বলেছে বাংলাদেশে শুধুমাত্র একটা দল নির্বাচন চাই, সংস্কারের অন্যতম এমনকি প্রধানতম উপাদান হলো নির্বাচন। সেই নির্বাচনের কথা আপনি শুনতে চাচ্ছিলেন না। আপনি বলছিলেন এই বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, পেয়ার ছাড়া নির্বাচন হবে না, 12ই ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না। এইটাই কি ছিল এনসিপি সংস্কার? বহু কথা বাকি আছে, শেষ করি। শোনেন, এই পর্যায়ে এতটুকু থাক, বাকি কথা পরে। জি, মাত্র তো শুরু করলাম। শোনেন, আমাদের মাহফুজ ভাই তো অনেক কথা বলেছে। আমাকে দ্বিতীয় পর্যায়ে রাশিদ খান, আমি বলবো, আমি তো মাত্র 2 মিনিট বলেছি, শেষ করি একটু। আমরা একটু দ্বিতীয় পর্যায়ে শুনি। আমি 1 মিনিটে শেষ করি। তেলের দামের কথা উনি বললেন যে সরকার তো বলেছিল 2 বছর আসলে তেলের দাম বাড়াবে না। সরকার কি আসলে তেলের দাম বাড়াতে চেয়েছিল? ওই যে মধ্যপ্রাচ্যে যে সংকট, যুদ্ধ, তাহলে কি আপনি বলবেন যে এখন ওই সংকট বিএনপি সৃষ্টি করেছিল? আর আপনি বলছেন যে সময় বিরোধী দলের পক্ষ থেকে সংসদে বলা হয়েছে যে আসেন আলোচনা করি। তার মানে কি? তার মানে আপনি আপনার গুরুত্ব বুঝাতে চেয়েছেন যে আমাদের ছাড়া চালাইতে পারবেন না। আমরা মানি যে আপনি ছাড়া আমি পরিপূরক নয়, আমি ছাড়া আপনি নয়। আপনি যে সংকট সৃষ্টি করে রেখেছিলেন, এইটা তো আপনার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয়।